কেমন আছো সবাই? ধন্যবাদ সবাইকে আজকের এই লাইভ ক্লাসে। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিকস আলোচনা করব। আজ আমরা আমাদের রসায়নের এইচএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়নের দ্বিতীয় পত্র আমরা শুরু করলাম। দ্বিতীয় পত্র আস্তে আস্তে করে দ্বিতীয় পত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 5টা অধ্যায় শেষ করব। এবং এটা মূলত আমাদের পরিবেশ রসায়নের এটা হলো প্রথম ক্লাস এবং এই ক্লাসটা আমরা করব মেবি আমাদের 3 থেকে 4 দিনে। আশা করছি আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়নটা শেষ করব আমরা। এবং দ্বিতীয় পত্রের এই পরিবেশ রসায়নটা কিন্তু প্রথম অধ্যায়। আজকে যে টপিকস গুলো আলোচনা করব মূলত কি বায়ুমণ্ডল, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, পিভি ইকুয়াল টু এনআরটি এবং পরম শূন্য তাপমাত্রা এসটিপি এসএটিপি এগুলো আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকস আজকে আলোচনা করব। এবং তোমরা দেখো, তোমরা যারা আজকে ক্লাসটা উপস্থিত থাকো প্রত্যেকে খাতা কলম নিয়ে বসো। এবং এর পাশাপাশি তোমাদের যারা বন্ধুরা আজকের ক্লাসে উপস্থিত নেই বা তারা জানে না, তাদেরকে তোমরা একটু শেয়ার করে আজকে ক্লাসটা করতে আগ্রহী করো বা উৎসাহী করো। যা হোক, তাহলে আমরা শুরু করি। প্রথম যে টপিকসটা সেটা হলো বায়ুমণ্ডল, তারপরে আসবে বয়েলের সূত্র। আমরা বায়ুমণ্ডল দিয়ে শুরু করি। দেখো, বায়ুমণ্ডলের তোমরা একটু বলো তো যে আমাদের টোটাল এই যে বায়ুমণ্ডল পৃথিবী, আমাদের দেখো টোটাল যে পৃথিবীর নিচে হলো পৃথিবীর মাটি, আমাদের পায়ের নিচে হলো মাটি, এবং আমাদের এই যে ওপরে মাটি থেকে ওপরে যতটুকু আছে ততটুকু হলো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলকে বেসিক্যালি কয়টা ভাগে ভাগ করা হয় তোমরা একটু কমেন্টস করে জানাও তো। তোমরা তো নিশ্চিত জানো যে বায়ুর কয়টা স্তর, বায়ুমণ্ডলের কয়টা স্তর। সাধারণত দেখো বায়ুমণ্ডলের 2টা স্তর, একটা হলো সমমণ্ডল, বিষমমণ্ডল। সুষম মণ্ডল, বিষম মণ্ডল অর্থাৎ যেখানে গ্যাসগুলো সুষম অবস্থায় আছে তাকে বলা হয় সুষম মণ্ডল। এবং গ্যাসগুলো যখন অসমভাবে, মানে বিভিন্ন গ্যাস বিভিন্ন অনুপাতে, কোনো নির্দিষ্টতা নেই, এখানে কিছু গ্যাস আছে ওখানে কিছু গ্যাস কম আছে, মানে ভাগ নেই, তখন তাকে বিষম মণ্ডল বলে। আর বেসিক্যালি আমরা যেটা জানি সাধারণত বায়ুমণ্ডলকে 4টা ভাগে ভাগ করা হয়: ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। আমরা সেই ব্যাখ্যাগুলো আজকে আলোচনা করব বায়ুমণ্ডল টপিকস এর উপরে। তাহলে আসো, আমার এখানে একটা ছক আছে, টোটাল একটা ছক, বায়ুমণ্ডলের একটা ছক, যে আমরা কিভাবে বায়ুমণ্ডলগুলো পড়ব। সামি আসছে, থ্যাংক ইউ। আব্দুল্লাহ সামিকে, শিমুল আসছে, প্রেজেন্ট স্যার, ঐশী, থ্যাংক ইউ সবাইকে। যারা ইতিকাকে থ্যাঙ্কস, যারা যারা আসছো অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে একটু তোমাদের যে গ্রুপগুলো আছে, ফ্রেন্ড সার্কেল যে গ্রুপে আছে, ওই গ্রুপে শেয়ার করে আমাকে বলো স্যার আমি শেয়ার করছি। তোমাদের ফ্রেন্ডদের সাথে তোমরা যে গ্রুপে অ্যাড আছো, যে কোনো ফ্রেন্ড, তোমরা সেই গ্রুপে অ্যাড করে তারা গ্রুপে শেয়ার করে আমাকে জানাও যে স্যার আমি শেয়ার করছি। যাই হোক, দেখো তাহলে আমাদের এই টোটাল বায়ুমণ্ডলের একটা, এইটা হলো পৃথিবী, এইটা হলো পৃথিবীর অভ্যন্তর ভাগ। পৃথিবীর অভ্যন্তর ভাগ আমাদের মাটির নিচে, এটুকু হলো মাটির নিচে, মাটির নিচে। দেখো এই পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে এইটুকু অর্থাৎ মাটির উপরে প্রথম যে স্তরটা সেটা হলো ট্রোপোস্ফিয়ার। তাহলে আমরা একটু লিখি আমাদের ট্রোপোস্ফিয়ার। 2 নম্বরে ট্রোপোস্ফিয়ার বা স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার। 3 নম্বরে মেসোস্ফিয়ার। 4 নম্বরে থার্মোস্ফিয়ার। তাহলে দেখো আমাদের ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এইগুলা
তাহলে আমাদের ট্রোপোস্ফিয়ার, তাহলে বায়ুমণ্ডলের স্তর হলো 4টা। বায়ুমণ্ডলের স্তর 4টা। কি কি হলো? ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। আচ্ছা, আমাদের ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এখন দেখো আমাদের যে ট্রোপোস্ফিয়ার, এটা ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠ, মাটি থেকে মূলত 11 থেকে 12 কিলোমিটার পর্যন্ত এই ট্রোপোস্ফিয়ারটা বিস্তৃত। মাটি থেকে কত কিলোমিটার? 11 থেকে 12 কিলোমিটার পর্যন্ত এই ট্রোপোস্ফিয়ারটা বিস্তৃত। তাহলে আমরা লিখি মাটি থেকে 0 থেকে অনেক বইতে 11 কিলোমিটার দেয়া, অনেক বইতে 12 কিলোমিটার দেয়া। এরপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার ধরলাম সেই 12 কিলোমিটার থেকে, সাধারণত 12 কিলোমিটার থেকে আমাদের টোটাল 50 কিলোমিটার পর্যন্ত, 12 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা এর ব্যাখ্যা পড়বো, কোন স্তরে কোন গ্যাস আছে, কিভাবে থাকে, সব ব্যাখ্যা আজকে পড়বো। এরপরে দেখো মেসোস্ফিয়ার হলো 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত, 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত আমাদের এই মেসোস্ফিয়ার। এরপরে দেখো থার্মোস্ফিয়ার, সাধারণত আমাদের 80 থেকে 700 কিলোমিটার, অনেক বইতে 500 কিলোমিটার। এটা একটা বিস্তৃত, এতে একটু গরমিল আছে, এক এক বইতে এক এক রকম, তবে বেসিক্যালি 500 থেকে 700 কিলোমিটারই হবে আমাদের থার্মোস্ফিয়ার। তাহলে আমাদের মূলত স্তর কয়টা? বায়ুমণ্ডলের স্তর 4টা। এই 4টা স্তরের মধ্যে ট্রোপোস্ফিয়ার, যেটা 0 থেকে 11 কিলোমিটার। এখন দেখো তোমরা তো জানো এভারেস্ট, আমাদের এখানে আমি আঁকছি এই যে এভারেস্ট, আমাদের ট্রোপোস্ফিয়ার যে স্তরটা বিস্তৃত, এই যেটুকু স্তর দ্বারা, এর মধ্যে এভারেস্ট আছে 8885 কিলোমিটার এভারেস্টের উচ্চতা। তাহলে এভারেস্টের উচ্চতা প্রায় ট্রোপোস্ফিয়ারের সমান, আচ্ছা দেখো এই যে ট্রোপোস্ফিয়ার, এই আমাদের যে পৃথিবীতে ঝড় হয়, তারপরে বিদ্যুৎ চমকায়, তারপরে বৃষ্টিপাত হয়, এগুলো কিন্তু সব ট্রোপোস্ফিয়ারে ঘটে, এবং অন্য কোনো স্তরে এই ঘটনাটা ঘটে না। যার কারণে এই ট্রোপোস্ফিয়ারে মূলত বৃষ্টিপাত বা অন্য কোনো ঝড়, ঝঞ্ঝা, মেঘ, বৃষ্টি এইগুলা হয় ট্রোপোস্ফিয়ারে। তাহলে ট্রোপোস্ফিয়ারে হয় বৃষ্টিপাত হয়, ঝড় হয়, বজ্রপাত। এই জন্য দেখো এই কোটে স্তরে এই ঘটনাটা ঘটে না। তাহলে এই ট্রোপোস্ফিয়ারে কি কি গ্যাস আছে বলতো পৃথিবীতে? আমাদের ট্রোপোস্ফিয়ারে আছে নাইট্রোজেন গ্যাস বেশি পরিমাণে, আছে অক্সিজেন গ্যাস, তারপরে আছে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস, আছে আমাদের হলো পানি আছে, তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, পানি, আর আছে আমাদের হলো আর্গন গ্যাস আছে, এই গ্যাসগুলো আছে। তাহলে ট্রোপোস্ফিয়ারের মূল গ্যাস হলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি, এই চারটা। আবার আমার আর্গনও আছে। তাহলে তোমরা একটু দেখো এই ট্রোপোস্ফিয়ারে গ্যাসগুলোর মধ্যে নাইট্রোজেন আছে কত পার্সেন্ট? 78%। তোমরা একটু লিখে নিও, এটা কিন্তু অবজেক্টিভ আসে, খুব ইম্পর্টেন্ট এটা। এরপরে আমাদের আছে অক্সিজেন হলো 20.95। এরপরে আছে আমাদের কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এরপরে আমরা পানিটা লিখি একটু। পানির পরিমাণ আছে 0.1 থেকে 4% পর্যন্ত। এটা হলো মুখ্য উপাদান বায়ুমণ্ডলের, মানে বেশি পরিমাণ আছে তাই। এবার আসো গৌণ উপাদান একটু লিখি। গৌণ উপাদান বায়ুমণ্ডলের গৌণ উপাদানগুলোর মধ্যে আছে আমার আর্গন গ্যাস আছে,
আর কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। আমাদের আর্গন গ্যাস আছে 0.93% আর কার্বন ডাই অক্সাইড আছে 0.8%। এগুলো আমাদের গৌণ উপাদান। তাহলে একটা মুখ্য উপাদান আর একটা হলো গৌণ উপাদান। দেখো এরপরে আমাদের এরপরের যে টপিকস, তোমরা এটা লিখে নাও, এটা সবাই লিখে নাও। এটা সবাই লিখে নাও। তাহলে কার্বন ডাই অক্সাইড গেল আমার এত পার্সেন্ট। অর্থাৎ দেখো ট্রোপোস্ফিয়ারে যে ঘটনাগুলো ঘটছে, ট্রোপোস্ফিয়ারে তাহলে এভারেস্ট আছে ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ারের গ্যাসগুলোর মোটামুটি অবস্থায় মুখ্য উপাদান আর এটা হলো গৌণ উপাদান ট্রোপোস্ফিয়ারে। এরপরে আমাদের এই ট্রোপোস্ফিয়ারের তাপমাত্রা, ট্রোপোস্ফিয়ারের তাপমাত্রা হলো তাপমাত্রা হলো 15 থেকে -56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 15 থেকে -56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ট্রোপোস্ফিয়ারের তাপমাত্রা আমাদের। এটা হলো ট্রোপোস্ফিয়ারের তাপমাত্রা। তোমরা সবগুলো টপিকস একটু লিখে নিও, এগুলো কিন্তু বিভিন্ন বই থেকে সংগ্রহ করে দেয়া, এ কিন্তু স্পেসিফিক কোনো বইতে পাওয়া যাবে না। তাহলে আমাদের ট্রোপোস্ফিয়ার গেল। এরপরে দেখো আমরা আসবো স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে ট্রোপোস্ফিয়ার গেল, এরপরে আসো স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা, আমাদের ট্রোপোস্ফিয়ার গেল। এরপরে আসবো আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে। এইটা আসবো। খেয়াল করো যে আমাদের ট্রোপোস্ফিয়ার, আমি একটু ব্যাখ্যা করি। এইটা যদি পৃথিবী হয়, এইটা পৃথিবীর উপরে, এটা হলো ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। এরপরে এটা হলো মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো এই ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে প্রায় কাছাকাছি এইরকম জায়গায় একটা স্তর আছে, মানে ট্রোপোস্ফিয়ার থেকে অর্থাৎ 11 থেকে 30 কিলোমিটারের মধ্যে বা 12 থেকে 30 কিলোমিটারের মধ্যে, এই 30 কিলোমিটারের মধ্যে এই যে স্তরটা, এই স্তরটার একটা নাম আছে, তোমরা বলো তো কেউ পারো কিনা। মানে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ একটা স্তর, যেটার সংকেত হলো O3। O3 স্তরের বাংলায় কি বলা হয়? O3 স্তর, একে বাংলায় কি বলা হয় তোমরা একটু বলো তো দেখি, কে কে পারো O3 এটাকে কি বলা হয়? সবাই একটু কমেন্টস করো, সবাই একটু কমেন্টস করো যে O3 স্তরকে কি স্তর বলা হয়? O3 স্তরকে কি স্তর বলা হয়? O3 স্তরকে কি স্তর বলা হয়? তোমরা একটু কমেন্টস করো সবাই। তাহলে O3 স্তরকে কি স্তর বলা হয়? একটু কমেন্টস করো সবাই। O3 স্তরকে বলা হয় ওজোন স্তর। ওজোন স্তর।
O3 স্তরকে বলা হয় ওজোন স্তর। এই O3 স্তরকে ওজোন স্তর বলা হয়। দেখো তাহলে আমাদের যে বিমান চলাচল করে, এই যে বিমান চলাচল করে আমাদের স্ট্রাটোস্ফিয়ারের এইখানে বিমান চলাচল করে। স্ট্রাটোস্ফিয়ারের উপরে আমাদের স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে যে জায়গাটা আছে এরখানে বিমান চলাচল করে। বিমান চলাচল করে আমাদের স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে, এইটুকু বিমান চলাচল করে। বিমান কিন্তু কখনো ট্রপোস্ফিয়ারে চলাচল করে না, কারণ এখানে ঝড় হয়, বৃষ্টি হয়, বায়ুর ঘনত্ব বেশি। ওখানে যদি চলাচল করে বিমানটা অনেক বেগে যায়, তখন বিমানটা আগুন ধরে যায়। এই জন্য বিমানটা চলাচল করে স্ট্রাটোস্ফিয়ার দিয়ে, অর্থাৎ আমাদের স্ট্রাটোস্ফিয়ারের কত এটা 12 থেকে 50 কিলোমিটার উপরে, 50 কিলোমিটার উপরে। এই স্ট্রাটোস্ফিয়ারে যে মুখ্য গ্যাস আছে সেটা হলো, মূল গ্যাস হলো ওজোন গ্যাস, মূল গ্যাস ওজোন গ্যাস। আর একটা গ্যাস আছে এখানে, পানি আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের স্ট্রাটোস্ফিয়ারের মূল গ্যাস হলো ওজোন গ্যাস। তাছাড়াও কিছু নাইট্রোজেন আছে আর কিছু অক্সিজেন আছে আমাদের স্ট্রাটোস্ফিয়ারে। এরপরে যে স্তরটা আছে সেটা হলো থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। এরপরে দেখো স্ট্রাটোস্ফিয়ারের উপরে আমার যে স্তরটা আছে সেটা হলো মেসোস্ফিয়ার। এই যে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তবে দেখো স্ট্রাটোস্ফিয়ারের তাপমাত্রা -56 থেকে, কারণ প্রথম থেকে আস্তে আস্তে যত উপরে ওঠে তাপমাত্রা কমতে থাকে। কারণ আমরা প্রথমে বলছিলাম, প্রথমে তাপমাত্রা কমতে থাকে। এরপরে এই -56 থেকে, এই মেসোস্ফিয়ারে -56 থেকে আস্তে আস্তে আবার বাড়তে থাকে। কত হয়? -2 ডিগ্রি সেলসিয়াস। দেখো এই জন্য বিমান যেখানে চলাচল করে সেই স্তরে কিন্তু অনেক ঠান্ডা, যেখানে -56 থেকে -2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কম ওখানে। তাহলে আমাদের দ্বিতীয় স্তরে, অর্থাৎ 12 থেকে 80 কিলোমিটারের মধ্যে তাপমাত্রাটা হলো -56 থেকে -2 ডিগ্রি সেলসিয়াস। এরপরে এই তাপমাত্রা আরো, এবার দেখো স্ট্রাটোস্ফিয়ারের উপর থেকে যত নিচ থেকে উপরে যায় -2 থেকে তাপমাত্রাটা -92 ডিগ্রিতে হয়ে যায়, 92 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মেসোস্ফিয়ারে যত নিচ থেকে উপরে ওঠা হয় তখন তাপমাত্রা কি হয়? কমতে থাকে। যত নিচ থেকে উপরে ওঠা যায় তত তাপমাত্রা কমতে থাকে। এই স্তরের গ্যাসগুলোর মধ্যে আছে O2+ এবং NO+, এই স্তরের তাপমাত্রা। এই স্তরের এই গ্যাস দুটো মূল গ্যাস। তাহলে আমাদের ট্রপোস্ফিয়ারে 0 থেকে 12 কিলোমিটার, যেখানে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকে। তারপরে দেখো স্ট্রাটোস্ফিয়ারে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে, আর মেসোস্ফিয়ারে তাপমাত্রা আরো কমতে থাকে। তাহলে প্রথমে কমতে থাকে, তারপর বাড়তে থাকে, তারপর আবার কমতে থাকে, এবং আমাদের পরের স্তরে আবার বাড়তে থাকে। তাহলে প্রথমে কি হবে? প্রথমে হলো কমা বাড়া, কমা বাড়া, এইভাবে চলতে থাকে 4টে স্তরে। প্রথমে কমে, তারপরে বাড়ে, তারপরে কমে, তারপরে বাড়ে। তাহলে এটা হলো মেসোস্ফিয়ার। এরপরে দেখো এই তিনটা স্তরকে বলা হয় সমমণ্ডল। এই তিনটা স্তরকে বলা হয় সমমণ্ডল, কারণ এই তিনটা স্তরে গ্যাসগুলো সুষম অনুপাতে থাকে, সমমণ্ডল। এই তিনটা স্তরে গ্যাসগুলোকে বলা হয় সমমণ্ডল, কারণ এখানে গ্যাসের অনুপাতগুলো সমান থাকে। সমমণ্ডলে গ্যাসের অনুপাতগুলো সাধারণত সমান থাকে। তাহলে আমার যে সমমণ্ডল, এই সমমণ্ডলে গ্যাসের অনুপাতগুলো কি থাকে? সমান থাকে সমমণ্ডলে। এরপরে দেখো ফাইনালি যে স্তরটা আছে এটা হলো থার্মোস্ফিয়ার। এই যে থার্মোস্ফিয়ার, সাধারণত দেখো রকেট যখন চলাচল করে এই ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ভেদ করে রকেট চলে যায়। তাহলে আমাদের এই থার্মোস্ফিয়ারে -92 থেকে তাপমাত্রা আস্তে 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 বাড়তে থেকে 1200 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে থার্মোস্ফিয়ারে। 1200 ডিগ্রি, চিন্তা করতে পারো। এখন এখানে গ্যাস হলো, এখানে যে গ্যাসগুলো আছে সেটা হলো O2+,
তবে এখানে যে গ্যাসগুলো থাকবে সেটা অবশ্যই আয়নিত থাকবে, এখানে যে গ্যাসগুলো থাকবে অবশ্যই অবশ্যই আয়নিত অবস্থায় থাকবে। এবং এর ওপরে আমাদের থাকে কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট, এর ওপরে অনেক ওপরে কৃত্রিম উপগ্রহ, যেটা 36,000 কিলোমিটার উপরে থেকে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহ। তাহলে এই হলো আমাদের মূলত 4টে স্তর। এবং দেখো এইটুকুকে বলা হয় বিষম মণ্ডল। বিষম মণ্ডল, বিষম মণ্ডল, কারণ এখানে গ্যাসের অনুপাতগুলো সমান না। তাহলে আমাদের থার্মোস্ফিয়ারকে বলা হয় বিষম মণ্ডল, আর এই তিনটাকে বলা হয় সমমণ্ডল। তাহলে এই সম্পর্কে আমি একটু পরে তোমাদের প্রশ্ন করব, তোমরা সব উত্তর দিবা। আচ্ছা, তোমরা এখন বলো এই টপিকসে আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন কত পার্সেন্ট বললাম, নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে, তোমরা একটু উত্তর দাও। অক্সিজেন কত পার্সেন্ট থাকে আর কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট থাকে, কত কত পার্সেন্ট থাকে, তোমরা একটু কমেন্টস করো আমাকে, যে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে, অক্সিজেন কত পার্সেন্ট থাকে এবং কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট থাকে। দ্রুত কমেন্টস করো সবাই, কমেন্টস করো সবাই, কমেন্টস করো। সুমাইয়া আছে আমাদের সাথে আজকে নতুন, ঐশী আছে, ইতিকা আছো, আব্দুল্লাহ সামি আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকে কমেন্টস করে আমাকে জানাও। প্রত্যেকে কমেন্টস করো যে নাইট্রোজেন কত পার্সেন্ট বললাম আমরা, অক্সিজেন কত পার্সেন্ট বললাম, কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট বললাম, টোটাল এইটা তিনটা কত পার্সেন্ট বললাম, শুধু পার্সেন্ট কটা দিয়ে এত এত এত। তোমরা একটু কমেন্টস করো দেখি কে কে তোমরা আজকে ক্লাসে অংশগ্রহণ করছো স্বতঃস্ফূর্তভাবে, আর কে কে শুধু অংশগ্রহণ করছো না, একটু দেখি তোমাদের কে কে আসো, কমেন্টস করো। আর্গন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন 20%, নাইট ওই কমেন্টস করছে আব্দুল, নাইট্রোজেন 78%, থ্যাংক ইউ। নীলপরীকে ধন্যবাদ। আমাদের সাথে আমার শ্রদ্ধাভাজন স্যার আছে আক্তারুল স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আক্তার স্যারকে। আক্তার স্যার আমার সাথে আছে, থ্যাংক ইউ বস। আচ্ছা, মেঘলা বিশ্বাস কমেন্টস করছে 78%, 20 পয়েন্ট, থ্যাংক ইউ মেঘলাকে, মেঘলাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, তোমাদের সবাইকে ধন্যবাদ, কারণ তোমরা সবাই সুন্দর করে কমেন্টস করছো। তাহলে সবার কমেন্টস ঠিক আছে। এরপরে দেখো আমি যেটা বললাম তোমরা বলবা স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার এর তাপমাত্রা কত, তাপমাত্রা কত, স্ট্রাটোস্ফিয়ার তাপমাত্রাটা কত তোমরা বলো, তোমরা একটু কমেন্টস করে জানাও স্ট্রাটোস্ফিয়ার তাপমাত্রাটা কত, দেখি কে সুন্দর করে ক্লাস করছো আর কে করনি। সবাই কমেন্টস করো যে স্ট্রাটোস্ফিয়ারের তাপমাত্রাটা কত, সবাই একটু কমেন্টস করে জানাও আমাকে স্ট্রাটোস্ফিয়ারের টেম্পারেচারটা কত। দেখি তোমাদের কিন্তু খুব ভালো লাগছে যে তোমরা পার্টিসিপেট করছো আমাদের সাথে। স্ট্রাটোস্ফিয়ার তাপমাত্রাটা কত, 78, 21, থ্যাংক ইউ কিশোর সরকারকে, কিশোরকে অসংখ্য ধন্যবাদ। -2 ঐশী হাসনাত, -2। আচ্ছা, কত থেকে কত, কত থেকে -2 থেকে কত, আমি বললাম প্রথমে কমবে তারপরে বাড়বে, তারপরে কমবে তারপরে বাড়বে। ট্রোপোস্ফিয়ার না, কিন্তু ট্রোপোস্ফিয়ারে কত আমাদের সেটা না, আমাদের স্ট্রাটোস্ফিয়ারে কত, কত থেকে কত পর্যন্ত, তোমরা একটু কমেন্টস করে জানাও। এরপরে আমাদের নতুন টপিকস আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, সেটা হলো বয়েলের সূত্র। বয়েলের সূত্র দেখো 1662 সালে আইরিশ বিজ্ঞানী রবার্ট বয়েল, 1662 সালে আইরিশ বিজ্ঞানী রবার্ট বয়েল এই সূত্রটা আবিষ্কার করেন। তিনি দেখেন যে আমরা যে চাপ দেই, এই চাপের সাথে আয়তনের একটা সম্পর্ক বিদ্যমান। তাহলে চাপের সাথে আয়তনের এই সম্পর্কের উপরে ভিত্তি করে বিজ্ঞানী বয়েল একটা সূত্র আবিষ্কার করেন।
তাকে বলা হয় বয়লের সূত্র। সূত্রটা একটু লিখি, তোমরা সবাই লেখো, যে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় কোন গ্যাসের তাহলে স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন উহার উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে স্থির তাপমাত্রায়, তাপমাত্রাটা কিন্তু স্থির, কোন গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে চাপ পি, তাপমাত্রা তো স্থির, তারপর লিখি তাপমাত্রা, তাপমাত্রা টি, আয়তন ভি হলে কি হবে? বলছে কোন গ্যাসের আয়তন ভি সমানুপাতিক 1/p। তাহলে যখন কি স্থির, টি স্থির, তাহলে স্থির চাপে স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। আচ্ছা তোমরা একটু বলো তো, এর মধ্যে স্বাধীন চলক কোনটা আর অধীন চলক কোনটা? মানে যাকে পরিবর্তন করলে অন্যটা পরিবর্তন হয়। যেমন আমি লিখছি বলে তোমরা শিখতে পারছো, আমি পড়াচ্ছি বলে তোমরা শিখতে পারছো, মানে আমি করছি বলে তোমরা শিখছো। তাহলে আমি হলাম স্বাধীন চলক আর তোমরা অধীন চলক। অর্থাৎ এই দুটোর মধ্যে কোনটা স্বাধীন কোনটা অধীন। তোমরা যদি পি স্বাধীন হয় তাহলে লেখো পি, বা যদি ভি স্বাধীন হয় তাহলে লেখো ভি। যে কোনটা স্বাধীন, স্বাধীন চলক কি পি না ভি, কার উপরে নির্ভর করে? তাহলে তাপমাত্রা পি কে যদি পরিবর্তন করি ভি পরিবর্তন হবে, কে স্বাধীন চলক? তোমরা একটু কমেন্টস করে জানাও, সবাই একটু কমেন্টস করো। যে তাপমাত্রা যখন স্থির তখন পি পরিবর্তন করলে ভিটা পরিবর্তন হয়। তাহলে এই দুইটার মধ্যে কে স্বাধীন চলক? তোমরা একটু কমেন্টস করে জানাও সবাই, যে স্বাধীন চলক কে? ভি স্বাধীন, পি অধীন। আব্দুল্লাহ স্বামী বলছে, নীলপরি বলছে ভি স্বাধীন, পি অধীন। আচ্ছা আরো কমেন্টস করো, টি স্বাধীন। আরো কমেন্টস করো, হচ্ছে না, কারো লাগানো হয়নি। দেখো তাহলে এর মধ্যে পি হলো স্বাধীন, কারণ ভি আয়তন কখনো নিজে নিজে পরিবর্তন হয় না। আমি যদি সাপোজ মনে করো একটা সিরিঞ্জকে যদি চাপ দেই, তাহলে ওই সিরিঞ্জের হাওয়াটা চাপ দিলে, আমি চাপ দিচ্ছি বলে ওর আয়তনটা ছোট হয়ে যাচ্ছে। চাপ দিচ্ছি বলে, মানে চাপটা হলো স্বাধীন, চাপ যদি না দেয় আয়তন নিজে নিজে হতে পারে না। এই জন্য এই পিটা হলো স্বাধীন চলক আর ভিটা হলো অধীন চলক, কারণ এই পির উপরে নির্ভর করে ভিটা এ হয়ে আছে। তাহলে তোমরা পি মেঘলা বিশ্বাস উত্তর দিছো, থ্যাংক ইউ মেঘলাকে। আচ্ছা তাহলে আমাদের পি হলো স্বাধীন আর ভি হলো অধীন। আচ্ছা তোমরা প্রত্যেকে তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের গ্রুপে, শেয়ার করো, তাহলে ক্লাসটা আরো কিছু পার্টিসিপেট হোক। তোমরা চাও না যে সবাই মিলে আমরা ক্লাস করি? চাও না? আচ্ছা খেয়াল করো, তাহলে আমাদের পি হলো স্বাধীন চলক, কারণ পি কে পরিবর্তন করলে ভি পরিবর্তন হয়। এখন দেখো এই সমানুপাতিক ভি সমান সমান, আমরা এই সমানুপাতিক আছে বলে সমানুপাতিক তুলে দিলে কি হবে? একটা ধ্রুবক আসবে কে ইন্টু 1/p। তাহলে এখানে লেখো, এখানে কে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তাহলে পিটাকে কোনাকুনি গুণ করো, পিভি ইকুয়াল টু কে। বা এখন মনে করো
আমি সাইকেলে যখন হাওয়া দিই, তোমরা দিছো না অনেকে সাইকেলে হাওয়া, এই যে পাম্পার বলে, তাহলে প্রথমে একটু হাওয়া দিলে দিলে চাপ একটু কমে গেল, কিন্তু সাইকেলের হাওয়া তো বেরোয় যায়, বেরোয় গেলে হবে না। যে কোনো তুমি একটা সিরিঞ্জের মুখ আটকে রাখলে, বা একটা বেলুনকে তুমি চাপ দিলে দেখো আয়তনটা একটু কমে গেল, আরো একটু চাপ দিলে আর একটু আয়তন আরো একটু কমে গেল, আরো একটু চাপ দিলে আয়তন আরো কমে গেল। তাহলে আমি একটু তিনটা আঁকি। প্রথমে আমি এখানে চাপ দিলাম, মনে করো 1 ATM, আমার আয়তনটা হলো 3 লিটার। আমি চাপটা একটু বেশি দিলাম, 1.5 ATM দিলাম, 1.5 ATM, তাহলে আমার আয়তনটা ধরলাম 1.5 লিটার হলো। আমি চাপটা দিলাম, আরো চাপ বাড়ালাম, চাপটা দিলাম 3 ATM, আমার আয়তনটা হচ্ছে 1 লিটার। তাহলে দেখো চাপ যখন কম ছিল আয়তন তখন বেশি ছিল, চাপটা একটু বাড়াচ্ছে আয়তনটা একটু কমে যাচ্ছে। তাহলে এখন আমি যদি ধরি, এটাকে যদি P1 ধরি, এটাকে যদি V1 ধরি, এটাকে যদি P2 ধরি, এটাকে যদি V2 ধরি, এটাকে P3 ধরি, এটাকে V3 ধরি, তাহলে দেখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু K। দেখো এটা আমি কেন লিখলাম, P1 এর সাথে V1 গুণ করো তো, তাহলে এখানে 1 গুণ 3 ইকুয়াল টু 3, এখানে হচ্ছে 1.5 গুণ 1.5, এখানে হচ্ছে 3, এখানে 1.5 হলি তো, আচ্ছা এখানে একটু চেঞ্জ করো, এখানে দাও 2 দাও, আর এখানে 1.5 লিটার দাও, তাহলে দেখবে এখানে হবে 3, টোটাল হবে 2 গুণ 1.5 অর্থাৎ 3, আর এখানে হবে 3, কারণ 3 গুণ 1। তাহলে দেখা যাচ্ছে তুমি চাপ যতই বাড়াও, বয়লের সূত্রে একটা ধ্রুবক কথা যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় চাপ তুমি যতই বাড়াও, চাপ আর আয়তনের গুণফল প্রত্যেকবার সমান হবে। তাহলে তুমি চাপ বাড়ালে আয়তন হলো 3, চাপ আর একটু বাড়ালে আয়তন 1.5, কিন্তু এদের গুণফল অবশ্যই সমান হতে হবে, ধ্রুবক হইতে হবে। এটা হলো বয়লের সূত্রের একটা নিহিত তত্ত্ব, যে চাপ বাড়াও আয়তন কমবে, কিন্তু দুটোর গুণফল যা হবে, তারপরে চাপ বাড়ালে আয়তন কমবে, সেই দুটোর গুণফলের সমান হবে। বুঝতে পারছো? খেয়াল করো, এটা হলো বয়লের সূত্র। তোমরা যদি ঢাকা বোর্ড 2016 একের ঘ দাগে এটা পড়ছে, একের ঘ, ঢাকা বোর্ড 2016 একের ঘ দাগে এই সূত্রের একটা অঙ্ক পড়ছে। তাহলে বয়লের সূত্রটা আবার দেখি, যে স্থির তাপমাত্রায়, যে নির্দিষ্ট তাপমাত্রায় স্থির কোনো গ্যাসের আয়তন তখনই পরিবর্তন হবে যদি চাপ পরিবর্তন হয়। তাহলে চাপ বাড়ালে আয়তন কি হবে? কম হবে, চাপ কমলে আয়তন বেশি হবে। এটা হলো বয়লের সূত্র। এখন আমরা করব বয়লের সূত্রের 3টা লেখ করব, তারপরে আমরা অঙ্ক করব বয়লের সূত্রের। দেখো বয়লের সূত্রের 3টা লেখ আছে, খুব গুরুত্বপূর্ণ 3টা লেখ। বয়লের সূত্রের লেখ চিত্র। আচ্ছা, আমরা তাহলে পেলাম ভি সমানুপাতিক 1/p বা ভি সমান সমান কে ইন্টু 1/p। তাহলে দেখো আমি প্রথমে যেটা করব, আমি ভি আর 1/p এর লেখটা অঙ্কন করব, তাহলে লিখি ভি বনাম 1/p লেখ চিত্র। খুব গুরুত্বপূর্ণ টপিক সেটা। ভি বনাম 1/p লেখ চিত্র। তাহলে দেখো তোমরা যখন এই লেখ চিত্রটা অঙ্কন করবে তখন অবশ্যই এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষ বরাবর অবশ্যই স্বাধীন চলক পি কে রাখবে। আচ্ছা দেখো তো 1/p যদি বাড়ে তাহলে ভির মান কি হবে? ভির সমানুপাতিক 1/p, কিন্তু শুধু পিটা ব্যস্তানুপাতিক। 1/p এর মান যদি 2 হয়, ভির মান 2 হবে।
1/p এর মান 3 হলে v এর মান 3 হবে, k এর মান ধরলাম 1, তাহলে 1 এর মান 2 হলে অর্থাৎ 1/p বাড়লে v বাড়বে, 1/p কমলে v কমবে। তাহলে আমরা এখানে একটা গ্রাফ পাবো, আমরা এখানে একটা গ্রাফ পাবো, যেটা হবে মূল বিন্দুগামী একটা গ্রাফ পাবো। আমরা যদি এটাকে বসাই তাহলে আমরা মূল বিন্দুগামী একটা গ্রাফ পাবো। ধরলাম একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1/p, কেন হলো 1/p যদি বাড়ে তাহলে v এর মান বাড়বে, এটা y অক্ষ, এটা হলো v আর এটা হলো 1/p। তাহলে 1/p যদি বাড়ে তাহলে নিশ্চিতভাবে কি হবে, v এর মান বাড়বে। এই যে গ্রাফ 1/p বাড়লে v বাড়বে। আমরা একটু দেখি আমার 1/p যখন এইখানে, আমি একটু গ্রাফটা আঁকাই, দেখো v এর মান ধরলাম এটা হলো 2, এটাও 1/p এর মান 2, আবার 1/p কে আর একটু বাড়ালাম, এদিকে গেলে বাড়বে যেহেতু, দেখলাম v এর মান আবার বাড়তেছে মানে 4। তাহলে 1/p যখন বাড়ছে v এর মান বাড়ছে, তাহলে এটা যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা হয়, ধরলাম T2 তাপমাত্রা, তাহলে T1 একটা তাপমাত্রা, T3 একটা তাপমাত্রা। তবে এখানে উল্লেখ্য যে সব তাপমাত্রায় কিন্তু লেখ চিত্র একই হবে না, এই বাড়ার হার একই হবে না। যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা T1 এ একরকম হবে, T2 তে একরকম হবে, T3 তে একরকম হবে এই তাপমাত্রাটা, T1, T2, T3। আচ্ছা, তোমাদের কাছে এখন প্রশ্ন হলো এই কয়টার মধ্যে তোমরা এখন বলো যে কার। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কোন সূত্র, আমাদের টোটাল গেল বয়েলের সূত্রের একটা লেখ। এরপরে আসো আমরা আর একটা লেখ আসি, ভি বনাম শুধু পি, ভি বনাম শুধু পি লেখ। এটা একটা গুরুত্বপূর্ণ লেখ, ভি বনাম শুধু পি। তাহলে দেখো ভি বনাম ক্যাথি আসছে আমাদের সাথে, ক্যাথি, ধন্যবাদ ক্যাথি। এটা হলো আমাদের ভি বনাম যে শুধু পি, এই লেখ চিত্রটা পাবো আমরা অধিবৃত্তের মতো, অধিবৃত্তের মতো। তাহলে এই এক্স অক্ষ বরাবর বলছি স্বাধীন চলক, পি হলো স্বাধীন চলক, ওয়াই অক্ষ বরাবর হবে ভি, ভিটা কি অধীন চলক, এবং এটা হলো অধিবৃত্ত একটা লেখ, অধিবৃত্তের একটা লেখ হবে এরকম, যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় T1, T2, যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় T1, T2, T3 হইতে পারে। তাহলে দেখো অধিবৃত্তের একটা লেখ, তাহলে এখানে পি যদি বাড়ানো হয়, এই পি কে যদি বাড়ানো হয় তাহলে নিশ্চিতভাবে পি আর ভি এখানে এলো ব্যস্তানুপাতিক। তাহলে পি যদি বাড়ায় তাহলে ভি কি হবে, নিশ্চিতভাবে কমবে। তাই দেখো আমি ধরলাম, আমি এখানে পি বাড়ালাম, এই পিটা বাড়া এইখানে, তাহলে আমার তখন ভিটা হলো এই, আমি একইভাবে পিটা আরো বাড়ালাম, দেখো ভিটা কমে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এদিকে যখন যাচ্ছি তখন পিটা বাড়াচ্ছি এবং ভিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, পিটা বাড়াচ্ছি ভিটা কমে যাচ্ছে, পিটা বাড়াচ্ছি ভিটা কমে যাচ্ছে, এটা অধিবৃত্তের সূত্র। আচ্ছা, তোমরা এখন বলো তো এই T1 বড় না T2 বড়, T1 বড় না T2 বড়, এই দুটো টেম্পারেচারের মধ্যে কে বড়, এই দুইটার মধ্যে কোন তাপমাত্রাটা বড়? তোমরা একটু বলো তো দেখি, কেউ বলতে পারো কিনা। আচ্ছা, এরপর দেখো তাহলে আমরা একটু টেম্পারেচারটা, কোন টেম্পারেচারটা বড় একটু দেখি। আমরা ভি বরাবর একটা দাগ দেই, এই ভি বরাবর একটা দাগ দিলাম, ভালো করে খেয়াল করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিকস, যে এই একটা তাপমাত্রা, এই একটা তাপমাত্রা, এই দুটো তাপমাত্রার মধ্যে কোন তাপমাত্রাটা বড়, T1 ও T2 এর মধ্যে কোন তাপমাত্রাটা বড়। তাহলে আমি এখান থেকে একটু দেখলাম, এখান থেকে একটা দেখলাম, দেখলাম ভি কিন্তু নির্দিষ্ট, কিন্তু পির মান বড় কার জন্য,
এইটার জন্য T1 এর জন্য পির মানটা বড়, তাহলে T1 এর জন্য পির মানটা বড়। আমরা জানি পি, যেহেতু পি বড়, ভি একই, কিন্তু পি বড় কার জন্য? T1 এর জন্য। তাহলে পি সমানুপাতিক টি, যার পি বড় তার টি বড়, যার পি বড় তার টি বড়। এটা হলো আমাদের গেলুসাকের একটা সূত্র, এটা গেলুসাকের সূত্র। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ে তাহলে পি অবশ্যই বাড়বে, তাহলে পি যেহেতু বাড়তেছে টি নিশ্চিত বাড়বে। তাহলে এখানে হলো T1 সবচেয়ে বড়, T2 তার চেয়ে ছোট। এই বরাবর দাগ দিলাম, দাগ দিয়ে দেখলাম T2 এর ক্ষেত্রে একটা পাচ্ছি, T1 এর ক্ষেত্রে একটা পাচ্ছি। পি বড় কার ক্ষেত্রে? টির ক্ষেত্রে। যেহেতু T1 এর ক্ষেত্রে পি বড়, তাই আমরা বললাম যেহেতু চাপ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ চাপের সাথে আবার টির সম্পর্ক সমানুপাতিক, তাই আমরা দিলাম T1 গ্রেটার দ্যান T2। এরপরে আমাদের যে লেখটা আছে, আর একটা খুব গুরুত্বপূর্ণ লেখ, যেটা বিভিন্ন বোর্ডে পড়ছে, তাহলে এটা হলো T1 গ্রেটার দ্যান T2। এরপরে পিভি বনাম পি লেখ, পিভি বনাম পি লেখ খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি বুঝতে না পারো তো আমি আবার বুঝাবো, আবার একবার আমি রিভাইজ দেবো। তবে আমাকে 100% বলতে হবে স্যার আমি বুঝতে পারিনি, যে ইন্টারনেটে সবাই দেখবে লজ্জা পাচ্ছ, এটা কোনো বিষয় না। আমি 100 বার বুঝাবো, তবে আমাকে বলতে হবে যে স্যার আমি বুঝতে পারছি না, স্যার আমাকে একটু বুঝাই দেন। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা এবার লেখটা আঁকবো। এদিকে যাবে পি, আবারও বলছি স্বাধীন চলক দেখো সব দিকে পি সেকশন, আর এদিকে হলো পিভি। আমরা একটু আগে যেটা করছিলাম তোমরা দেখছিলে P1 V1 ইকুয়াল টু P2 V2, P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু K, কনস্ট্যান্ট মানে ধ্রুবক সেটা। তাহলে যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমি P কে বাড়ালাম, P কে বাড়ালে দেখো P 1 ছিল ধরলাম, এই অবস্থায় আছে P কে বাড়ালাম, এই অবস্থায় গেল। P কে বাড়ানোর ফলে P আর V গুণ করলে এটা হলো, বাড়ানোর পরে এই অর্থাৎ যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যদি এটা T1 হয় তাহলে P1 আর V1 এর গুণফল সমান হবে। একইভাবে আরেকটা নির্দিষ্ট তাপমাত্রায় P1 ও V1 এর গুণফল সমান হবে, আরেকটা নির্দিষ্ট তাপমাত্রায় P1 ও V1 এর গুণফল সমান হবে। অর্থাৎ তুমি P যতই বাড়াও P আর V এর গুণফল কত হবে? সমান হবে। P যতই বাড়াও P আর V এর গুণফল সমান হবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লেখচিত্র। এই তিনটা লেখ যদি তোমরা বুঝতে কারো একটু সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টস করো যে স্যার আমি বুঝতে পারিনি, আমাকে জানাও। বিষ্ণু স্যার আছে আমাদের সাথে, থ্যাংক ইউ। আচ্ছা খেয়াল করো, এরপরে যে টপিকসটা আমরা দুইটা অঙ্ক করব বয়লের সূত্র দিয়ে, দুইটা অঙ্ক করব। আমি আবার একটু বোঝাই দিই বয়লের সূত্রের লেখ চিত্র। দেখো এই লেখটা প্রথমে ভি ভার্সেস 1/p অর্থাৎ সমানুপাতিক, কিন্তু আমি 1/p কে নিলাম, আর ভি কে নিলাম, অর্থাৎ 1/p হলো এই ভি এর সমানুপাতিক। তাহলে এখানে একটা লেখ চিত্র পাওয়া যায়, মূল বিন্দু গামী। দেখো মূল বিন্দুকে সেট করছে 0 কে, মূল বিন্দু গামী। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার এখানে ডট 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 কেন, এখানে ডট 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 কেন, এই ডট ডট কেন? দেখো আসলে পৃথিবীতে কোনো গ্যাসের আয়তন স্পেসিফিক ভাবে 0 হয় না, যার কারণে যেহেতু এই ভি কে নিচের দিকে আসলে এখানে ভির মান 0, এখানে হচ্ছে ভির মান 0, সেহেতু এই জায়গা থেকে গেলে ডট 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 দেয়া হয়, যে যেহেতু আয়তন কখনো 0 হয় না কোনো গ্যাসের। তাহলে একটা লেখ গেল। এরপরে ভি বনাম শুধু পি, তাহলে যেহেতু পি ব্যস্তানুপাতিক এখানে একটা অধিবৃত্তের মতো লেখ পাওয়া যাবে, অধিবৃত্তের লেখ। আর এখানে পাওয়া যাবে মূল বিন্দুগামী। আর এটা ওয়াই অক্ষের ছেদকারী, দেখো ওয়াই অক্ষের ছেদকারী এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের
সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল লেখ চিত্র পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী অধিবৃত্তের লেখ, আর এটা হলো এক্স অক্ষের সমান্তরাল। এই তিনটা লেখ কিন্তু তোমার মনে রাখতেই হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হলো আমাদের বয়লের সূত্রের অঙ্ক। আচ্ছা, তোমরা একটু লেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 atm চাপে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 atm চাপে মার্বেল সহ একটি গ্যাসের আয়তন, একটি গ্যাসের আয়তন 100 মিলি, তাপমাত্রা অপরিবর্তিত রেখে, তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে দ্বিগুণ করা হলে মার্বেল সহ গ্যাসের আয়তন 52 মিলি হয়। এরপরে ওই মার্বেলের আয়তন কত? ওই মার্বেলের আয়তন কত? আচ্ছা, তোমরা দেখো এখানে কিন্তু তাপমাত্রা নির্দিষ্ট, অর্থাৎ তাপমাত্রার কোনো ফাংশন নাই, কিন্তু এখানে 1 atm চাপে মার্বেল সহ গ্যাসের আয়তন। তাহলে এখানে বলছে চাপ আছে আর আয়তন, চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক কোন সূত্র? চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক নিশ্চিত বয়লের সূত্র। তাহলে লেখো উত্তর, আমরা জানি পিভি P1 V1 ইকুয়াল টু P2 V2। ডাটা লেখো তোমরা এখানে, দেখো তো ডাটাটা কি বলছে। এখানে P1 কত? 1 atm চাপে, তাহলে 1 atm চাপ, একটি গ্যাসের আয়তন। দেখো মার্বেল সহ গ্যাসের আয়তন, মার্বেলের আয়তন, মার্বেল তো শক্ত কাঁচের গুলি, মার্বেল শক্ত, তাহলে মার্বেলকে কি চাপ দিয়ে কখনো বায়ুতে চাপ দিয়ে সংকুচিত করা যায়? তরল কেউ যায় না, কঠিন কেউ যায় না, চাপ দিয়ে সংকুচিত করা যায় না, শুধুমাত্র বায়বীয় পদার্থকে যায়। মার্বেলকে তো প্রশ্নই ওঠে না চাপ দিয়ে সংকুচিত করা, গুঁড়ো হয়ে যাবে। তাহলে আমার মার্বেলের আয়তনটা অবশ্যই বাদ দিতে হবে, তাহলে V1 ইকুয়াল টু, আচ্ছা এখানে একটু লিখে রাখো, ধরি মার্বেলের আয়তন x, ধরি মার্বেলের আয়তন x মিলিলিটার, তাহলে 100 মাইনাস x এত মিলিলিটার। যেহেতু মার্বেল সহ আয়তন বলছে, তাহলে আমার গ্যাসের আয়তনটা হবে 100 মাইনাস x, 100 মার্বেল সহ গ্যাস, তাহলে এক্সটা মার্বেল আয়তনটা বাদ দিয়ে শুধু গ্যাসের আয়তনটা নিলাম। P2 বলছে চাপ দ্বিগুণ করা হলে, তাহলে 2 atm। V2 বলছে ওই গ্যাসে মার্বেল সহ গ্যাসের আয়তন, তাহলে আবার সেই মার্বেল সহ গ্যাসের আয়তন এই, তাহলে তোমরা এখন বসাও 180 V1 কত? 100 মাইনাস x ইকুয়াল টু P2 কত? 2 52 মাইনাস x, 100 মাইনাস x ইকুয়াল টু 104 মাইনাস 2x বা 2x মাইনাস x ইকুয়াল টু 104 মাইনাস 100 বা x ইকুয়াল টু 4 মিলিলিটার। তাহলে মার্বেলের আয়তন কত আমার? 4 মিলিলিটার। মার্বেলের আয়তন হলো 4 মিলিলিটার। তাহলে এখানে আমরা পাচ্ছি মার্বেলের আয়তন 4 মিলিলিটার। তোমরা কি বুঝতে পারছো সবাই? এটা গেল মার্বেলের আয়তন।
এরপরে টপিকস দেখো, আর একটা অঙ্ক করব। আচ্ছা তোমরা এটা দরকার স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ এই অঙ্কগুলা এরকম অঙ্ক করলে যেটা তুলতে পারবা না, তোমরা সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে রাখবা, সঙ্গে সঙ্গে দেখবা পরে ওটা দেখে নিতে পারবা। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। তুলে ফেলো সবাই। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা এর পরের অঙ্কটা আমরা একটু দেখি। এর পরের অঙ্কটা হলো, দেখো একটি ফ্লাক্সে 10 এটিএম চাপে একটি ফ্লাক্সে 10 এটিএম চাপে 50 লিটার H2 গ্যাস আছে। গ্যাস আছে 2 লিটার আয়তন বিশিষ্ট, 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে, যদি প্রতিটি বেলুনের ভেতর H2 গ্যাসের চাপ 2 atm হয়। আচ্ছা এটা তোমরা পারবা একই সূত্র। দেখো যেহেতু এখানে 10 atm চাপ, এখানে উল্লেখ করছে চাপ আছে 10 atm, চাপ এত আয়তন, তাহলে আমরা জানি P1 V1 equal to P2 V2। যেহেতু দেখো গ্যাস আছে, তাহলে এখানে P1 equal to 10 atm, V1 equal to 50 লিটার। 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুনকে, এখানে কিন্তু কথা কতটি বেলুনকে, ধরো x টি বেলুনকে, x পরিমাণ বেলুনকে, আচ্ছা ধরি বেলুনের সংখ্যা x, ধরি বেলুনের সংখ্যা ইকুয়াল x, তাহলে v 2 লিটার আয়তন বিশিষ্ট, তাহলে v2 দেব 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুনকে, x টি বেলুনকে, তাহলে আমার মোট v2 হবে x, এখানে x ধরে নিলাম, আর p2 কত হবে 2 atm হবে, 2 atm। তোমরা এবার বসাও তো, এখানে বসাইয়ে তোমরা আমার x এর মানটা বলো কত হয়, দ্রুত করো সবাই, তোমরা একটু x এর মানটা বলো সবাই কত হয়। আয়েশা আক্তার, দেবব্রত কুমার, সবাইকে ধন্যবাদ, রাজু এমডি রাজু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তোমরা একটু বলো, সবাই একটু বলো, দ্রুত করো এটা, যে আমাদের একটি ফ্লাক্সে 10 atm চাপে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বেলুনের সংখ্যা x ধরে নিলাম, তাহলে করো ক্যালকুলেটরে বসাও, বসাই মানটা বসাও, দেখো কত হয় উত্তর আমাকে একটু বলো। তোমরা একটু উত্তরটা বলো কত হয়। বলো কত হয় উত্তর। 125টি বেলুনস, থ্যাঙ্কস, অলরেডি উত্তরটা দিয়ে দিয়েছে আব্দুল্লাহ সামি, 125টি বেলুনস, থ্যাঙ্কস থ্যাঙ্কস সামি। তাহলে দেখো এখন আমাদের সূত্রটা হয়ে গেল আমাদের বয়েলের সূত্র। আচ্ছা তোমরা একটু জানাও তো যে বয়েলের সূত্রে আর কারোর কোথাও সমস্যা আছে কিনা, ইয়েস করে জানাও যে আছে কিনা, না তাহলে আমরা চার্লসের সূত্রে চলে যাব।
দেখো চার্লসের সূত্র, চার্লসের সূত্র, চার্লসের সূত্র। এখন দেখো চার্লস 1787 সালে বিজ্ঞানী চার্লস এবং 1802 সালে বিজ্ঞানী গেলুসাক, ইনি শুরু করেন এই দুইজন বিজ্ঞানী স্থির চাপে তাপমাত্রা ও আয়তনের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেন। দেখো এখানে কিন্তু চাপ স্থির, আগে ছিল কি স্থির, আমাদের তাপমাত্রা স্থির, এক্ষেত্রে আমাদের চাপ স্থির। তাহলে স্থির চাপটাকে কাউন্ট করেন তিনি। তাহলে স্থির চাপে কোনো গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক, একটা রিলেশন বের করেন। তাহলে যেহেতু বিজ্ঞানী চার্লস এটা আগে শুরু করেন গবেষণাটা, যার কারণে এটাকে চার্লসের সূত্র বলা হয়, এটাকে গেলুসাকের সূত্রও বলে। তবে দুইজন সূত্রটা আবিষ্কার করছে, কিন্তু এটা চার্লস আগে করছে বলে এটাকে বলা হয় চার্লসের সূত্র। তাহলে আমরা একটু সূত্রটা লিখি। দেখো বিজ্ঞানী চার্লস বলছে যে কোনো গ্যাসের আয়তন এর আদি আয়তনের, এখানে ভি নট হলো আদি আয়তন, এই আদি আয়তনের টি বাই 273 অংশ হারে, টি বাই ছোট হাতের টি বাই 273 অংশ হারে, মানে আদি আয়তনের। তাহলে দেখো আদি আয়তন এর সাথে আদি আয়তনের টি বাই 273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়, টি বাই 273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে ভি ইকুয়াল টু গ্যাসের আদি আয়তন, গ্যাসের আদি আয়তন, আর 1/273 কে বলা হয় প্রসারাঙ্ক, প্রসারাঙ্ক বলা হয়, 1/273 কে বলা হয় প্রসারাঙ্ক। এবং টিটা কি বলো তো তোমরা একটু, এই টিটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা না কেলভিন স্কেলের তাপমাত্রা, এই দুটোর মধ্যে এই ছোট হাতের টিটা কোন তাপমাত্রা? তোমরা একটু কমেন্টস করো তো। ছোট হাতের টিটা, এই ছোট হাতের টিটা কেলভিন স্কেলের তাপমাত্রা না সেলসিয়াস স্কেলের তাপমাত্রা? তোমরা একটু কমেন্টস করে জানাও যে কি তোমরা কতটুকু তোমাদের মনে আছে। তাহলে আমাদের টিটা কেলভিন স্কেলের তাপমাত্রা না সেলসিয়াস স্কেলের তাপমাত্রা? মেঘলা বিশ্বাস আবার গেল কই? তাহলে দেখো টিটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা না কেলভিন স্কেলের তাপমাত্রা? তোমরা একটু কমেন্টস করে জানাও। সি না কে? এই ছোট হাতের টিটা সি না কে? তোমরা সবাই পারো কিন্তু এটা। আমি তার মধ্যে সি না কে? সেলসিয়াস। থ্যাংক ইউ সামি। আজকে তাকিয়াকে দেখছি না, তাকিয়া গেল কই? আমাদের তাকিয়া গেল কই আজকে? তাকিয়া। আচ্ছা তাহলে দেখো এটা হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, আর এটা হলো কেলভিন স্কেলের তাপমাত্রা না সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তাহলে কোন গ্যাসের আয়তন তার আদি আয়তনের টি বাই 273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়, এটা হলো বিজ্ঞানী চার্লসের সূত্র। তোমাদের বইতে এই সূত্রটা একটু বড়, তোমরা একটু দেখে নেবা। হ্যাঁ, এই মূল সূত্রের গাণিতিক রূপটাই। এবার দেখো এখান থেকে কি কমন যায়? ভি নট কমন যায়, তাহলে 1 প্লাস টি বাই 273 লসাগু করো। দেখো আমরা বড় হাতের টি, আচ্ছা যদি 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে একে আমরা কি করি 30 প্লাস 273 দিয়ে কেলভিন দিই। অর্থাৎ সেলসিয়াস স্কেলকে কেলভিন স্কেলে রূপান্তরের জন্য দেখো ছোট হাতের টিকে
বড় হাতের টিতে রূপান্তর করার জন্য এর সাথে 273 যোগ করতে হয়। তাহলে ছোট হাতের টির সাথে 273 যোগ করলে কোনটি হয়? বড় হাতের টি। অর্থাৎ কেলভিন স্কেলে তাপমাত্রা V0 গুণ বড় হাতের টি বাই 273। দেখো এখানে V0 আদি আয়তন, আদি আয়তন অবশ্যই অবশ্যই ধ্রুবক, কনস্ট্যান্ট, কারণ আদি প্রাথমিক আয়তন কত তুমি জানো, আর 273 তো কনস্ট্যান্ট মান, সেটা জানো। এখানে ধ্রুবক না হলো টি, তাহলে V0 ভাগ 273 গুণ টি ভি, তাহলে V0 বাই 273 গুণ টি ভি। এখন যেহেতু এটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটা তুলে দিয়ে সমানুপাতিক দাও, সমানুপাতিক। এটা হলো চার্লসের সূত্রের গাণিতিক একটা রূপ, চার্লসের সূত্রের অন্য রূপ, বা একে বলা হয় চার্লসের সূত্রের গাণিতিক রূপ। সূত্রটা আমরা লিখে ফেলি, চার্লসের সূত্রের গাণিতিক রূপটা লিখে ফেলি, যে স্থির চাপে কোন গ্যাসের আয়তন উহার পরম তাপমাত্রার সমানুপাতিক, সমানুপাতিক। স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির, স্থির চাপে, অর্থাৎ এখানে হলো চাপ স্থির, চাপ স্থির, চাপ পি স্থির, কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে খেয়াল করো যে আমাদের চার্লসের সূত্রটা স্থির চাপে কোনো গ্যাসের আয়তন উহার পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন এই সূত্রটা একটু মডিফাই করো, ভি সমানুপাতিক টি। আবার আমরা জানি সমানুপাতিক তুলে দিয়ে সমানুপাতিক তুলে দিলে কি আসে? ভি সমান সমান কে ইন্টু টি, বা ভি বাই টি ইকুয়াল টু কে। একইভাবে আমি যদি তাপমাত্রা চেঞ্জ করি তাহলে আমার আয়তন কি হবে? চেঞ্জ হবে। তাহলে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ইকুয়াল টু V3 বাই T3 ইকুয়াল টু কে, যেটা চার্লসের সূত্রের একটা গাণিতিক রূপ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা এখান থেকে আজকে পরম শূন্য তাপমাত্রা শিখবো, চার্লসের লেখ শিখবো। তাহলে দেখো, তাহলে এটা গেল আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ, কিন্তু হয়ে গেল এই যে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তাহলে আমার দুটো সূত্র কাজে লাগবে, এই একটা সূত্র কাজে লাগবে, আমরা এটা মনে রাখবো, আর এই সূত্রটা মনে রাখবো। এই তিনটা টপিকস তোমরা যদি সঙ্গে সঙ্গে না লিখতে পারো, টুক করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা, স্ক্রিনশট। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখন চার্লসের সূত্রের লেখটা কাজে লাগাবো, তারপর অঙ্ক করব, তারপর চার্লসের সূত্র শেষ করব। তাহলে আমি পেলাম ভি সমানুপাতিক টি, বা ভি সমান সমান কে ইন্টু টি। তাহলে দেখা যাচ্ছে, দেখো ভির সাথে কে সম্পর্ক, টি আর ভি পরস্পর সমানুপাতিক। তাহলে ভি বনাম টি লেখ চিত্র, লেখ চিত্র। এখানে বলো তো কে স্বাধীন চলক? এই দুইটার মধ্যে কে স্বাধীন চলক? তোমরা একটু কমেন্টস করে বলো যে কে স্বাধীন চলক, দুইটার মধ্যে কে স্বাধীন চলক? এই দুইটার মধ্যে কে স্বাধীন চলক, তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও। দেখো আবারও বলি, যেহেতু টি পরিবর্তন হলেই ভি পরিবর্তন হয়, টি পরিবর্তন অর্থাৎ টেম্পারেচার পরিবর্তন হলেই আমার আয়তন পরিবর্তন হয়। সো আমাদের টি হলো স্বাধীন চলক, আর স্বাধীন চলককে সবসময় এক্স অক্ষ বরাবর লিখতে হয়, আর অধীন চলককে সবসময় ওয়াই অক্ষ বরাবর লিখতে হয়, সেটা হলো ভি। স্বাধীন চলককে সবসময় এক্স অক্ষ বরাবর লিখবা।
তাহলে একইভাবে দেখো একটা মূল বিন্দুগামী আমি সরলরেখা পাওয়া যাবে। হ্যাঁ, সেই আগের মতো যেখানে পি, এটা 2 দাও, এটা P1 দাও, এটা P3 দাও, এটা P3 দাও। তাহলে দেখো এক্ষেত্রে আমরা একটা আবার দেখি P3, P2, P1 এর মধ্যে কোনটা বড়, কে বড়, আমরা কে বড় একটু জাজ করি, বের করি। এই একটা করলাম, এখন আমি এখান থেকে একটা দাগ টানলাম, এখান থেকে একটা দাগ টানলাম, এখান থেকে একটা দাগ টানলাম, টেনে দেখলাম কার ক্ষেত্রে P এর মান বড়, T এর মান বড়, P3 এর ক্ষেত্রে T এর মান ছোট, কারণ সবার কিন্তু V একই, এই বরাবর V কিন্তু একই, V একই, কিন্তু T কার ক্ষেত্রে বড়, P1 এর ক্ষেত্রে T বড় না, P2 এর ক্ষেত্রে T বড় না, P3 এর ক্ষেত্রে T বড়। তাহলে P3 হলো সবচেয়ে বেশি চাপ, সবচেয়ে বেশি চাপ কি P3, তাহলে P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1। এটা একটু মনে রাখো, এটা অবজেক্টিভে কিন্তু পড়ে, এটা অবজেক্টিভে কিন্তু পড়ে, খুব ইম্পর্টেন্ট, এটা অবজেক্টিভে কিন্তু পড়ে। থ্যাংক ইউ নীলপরি, শশাঙ্ক সানা, রণজিৎ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে শশাঙ্ক সানা, আচ্ছা তাহলে এটা গেল আমাদের চার্লসের সূত্র। আচ্ছা আমরা একটা চার্লসের সূত্রের একটা গাণিতিক রূপ দেখি, তারপরে চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য তাপমাত্রা বের করব। দেখো 27 ডিগ্রি তাপমাত্রায় কিছু পরিমাণ বায়ুর আয়তন, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ বায়ুর আয়তন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ বায়ুর আয়তন, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ বায়ুর আয়তন কত, 300 cm3, আয়তন 300 cm3, চাপ অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে, তাহলে চাপ কিন্তু এখানে ধ্রুবক, চাপ অপরিবর্তিত থাকলে কত তাপমাত্রায়, চাপ অপরিবর্তিত থাকলে কত তাপমাত্রায় আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেয়া আছে, অর্থাৎ চাপ অপরিবর্তিত, চাপ হলো স্থির, তাহলে সূত্র হলো V1/T1 = V2/T2। তোমরা বের করবা চাপ অপরিবর্তিত থাকলে কত তাপমাত্রা, মানে T2, তাহলে T1 গেল 27 ডিগ্রি সেলসিয়াস = 27 + 273, কেলভিনে করে নিতে হবে সব সময়, 300 কেলভিন। V1 = 300 cm3, কত তাপমাত্রা, গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, তাহলে V2 = 2 × 300 cm3 = 600 cm3 এবং T2 = হট। তোমরা বের করে ফেলো তো, এটা T2 কত হবে, T2টা বের করে আমাকে একটু বলো, T2টা বের করে একটু বলো তোমরা সবাই বলো। ঐশী হাসনাত এবং সামি টিকে আছে, আর গুলা কই? অঙ্কটা করো, সবাই অঙ্কটা করো।
T2 হবে নি ক্যালকুলেট করে কত হবে বলো তো, করো তোমরা, করো অঙ্কটা করো সবাই। অঙ্কটা করো সবাই। এখানে হবে 600 হবে 600 ক্যালভিন। তাহলে T2 ইকুয়াল টু 600 বিয়োগ 273 এত, আচ্ছা তাপমাত্রা এবার কত হবে, এখানে তাপমাত্রা কত হবে, তাপমাত্রা কত হবে করো, 7 হাতে 1 2 327 ডিগ্রি সেলসিয়াস, 327 ডিগ্রি সেলসিয়াস হবে 600। থ্যাংক ইউ সবাইকে, আব্দুল্লাহ, নীলপরি, ঐশী, থ্যাংক ইউ। তোমরা 3 জন ক্লাস করছো, তোমাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। আমি কি বন্ধ করে দেব ক্লাস নাকি এখনো ক্লাস করবা, বলো তোমরা বলো, আমি কি বন্ধ করে দেবো না এখনো ক্লাস করবো, একটু কমেন্টস করে জানাও। আচ্ছা এখন আমরা নতুন যে খুব গুরুত্বপূর্ণ টপিকস করব সেটা হলো পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। লেখো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিক ভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। ঠিক আছে, তাহলে গ্যাসের তাপমাত্রাটা কত হতে হবে, শূন্য হতে হবে, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। দেখো পরম শূন্য তাপমাত্রাকে 0 ক্যালভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস, এই যে তাপমাত্রা একে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটা হলো পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার আসলে কিভাবে সম্ভব। দেখো পৃথিবীতে আসলে শূন্য তাপমাত্রা মানে যে তাপমাত্রা আয়তন শূন্য হয়, আয়তন শূন্য এমন তাপমাত্রা নেই। এটা তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করা হয়। দেখো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে আসলে অরিজিনাল হয় না। তাহলে আমরা একটু চার্লসের সূত্র দেখি, চার্লসের সূত্র থেকে বাস্তবায়ন করে দেখি। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা গ্যাস বের করা যায় কিনা থেকে, V = V0 প্লাস V0 গুণ T/273। আচ্ছা আমার দেখো এইটা কিন্তু ছোট হাতের টি, যেহেতু সেলসিয়াস স্কেল এটা হলো বড় হাতের টি কেলভিন। তাহলে আমি -273 এই যে টির মানটা পরম শূন্য তাপমাত্রা একটু বসাই দিই। যদি এই তাপমাত্রা বসাই গ্যাসের আয়তন 0 হয় তাহলে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন 0। V0 প্লাস V0 গুণ টির মান কত, -273 -273/273, এটা কেটে যায়। V0 প্লাস V0 গুণ -1 = V0 - V0 = 0। তাহলে দেখো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনটা কি হয়েছে, 0 হয়েছে। যেহেতু গ্যাসের আয়তন 0 হয়েছে তাই -273 ডিগ্রি তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য
তাপমাত্রা। স্যার কলেজে না গিয়ে আপনার কাছে অনলাইনে 2 মাস ক্লাস করলে আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শেষ হয়ে যেত ভালোভাবে। থ্যাংক ইউ। স্বামী বলছে এই কথা। থ্যাংক ইউ স্বামীকে। আসলে হয়তো, কিন্তু তোমরা তো কন্টিনিউ আসো না। এই যে আজকে 3 জন, তোমাদের বারবার বলছি তোমাদের একটা গ্রুপে শেয়ার করো, আরো কিছু পার্টিসিপেট হোক, তাহলে ভালো লাগবে ক্লাস করতে। একটু বেশি না হলে আসলে ক্লাস করতে মজা লাগে না। আচ্ছা, তাহলে চার্লসের সূত্র গেল। এরপরে দেখো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। আমরা এখন এটা করব, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। আচ্ছা, তাহলে বয়েলের সূত্র থেকে দেখি। বয়েলের সূত্র থেকে কি পাই আমরা? বয়েলের সূত্র থেকে বলো, ভি সমানুপাতিক 1/p যখন টি স্থির, অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এরপরে চার্লসের সূত্র থেকে ভি সমানুপাতিক টি যখন কি স্থির, যখন পি স্থির। এখন দেখো, যে স্থির সে কিন্তু বসছে না, যে স্থির সে বসছে না, আর যে পরিবর্তনশীল সেই কেবল বসছে। তাহলে আমরা যদি সবগুলো পরিবর্তনশীল হয়, তাহলে লেখো এখানে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে কি পাওয়া যায়? থেকে যখন সবগুলো পরিবর্তনশীল, যখন সব রাশিগুলো পরিবর্তনশীল, অর্থাৎ কোনোটা স্থির না, তাহলে ভি সমানুপাতিক 1/p গুণ টি, বা এই সমানুপাতিক তুলে দিয়ে একটা ধ্রুবক আনো, সমান সমান কে ইন্টু 1/p গুণ টি। কে একটি সমানুপাতিক ধ্রুবক, বা পিভি ইকুয়াল টু কেটি, বা পিভি বাই টি ইকুয়াল টু কে। একইভাবে আমরা সেই সূত্রের একটা বাস্তবায়ন খুঁজে পাই। অতএব v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2 ইকুয়াল টু v3 বাই t3 ইকুয়াল টু k। এলো আমার বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। আচ্ছা, এটা ক্লিয়ার। এই রিলেটেড কিছু অঙ্ক আছে, যেমন এখান থেকে কিছু গাণিতিক সমস্যা আছে। গাণিতিক সমস্যা তোমরা বইতে খুঁজলে পাবে, বইয়ে এই গাণিতিক সমস্যাটা খুঁজে পাবে, দেখবা তোমরা বই থেকে 2-1টা গাণিতিক। কারণ এখন গাণিতিক করতে গেলে আমাদের একটু সময় বেশি লাগছে। আচ্ছা, এরপরে যে টপিকসটা করব আমরা, অ্যাভোগাড্রোর সূত্র। লেখো অ্যাভোগাড্রোর
সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র বলছে এখানে স্থির তাপমাত্রা ও চাপে, এখানে কিন্তু দুইটা স্থির, তাপও স্থির চাপও স্থির, তাহলে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা অ্যাভোগাড্রোর বিখ্যাত একটা সূত্র যে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। যদি আয়তন ভি, চাপ পি, তাপমাত্রা টি এবং অণুর সংখ্যা n হয়, তাহলে কি হবে অ্যাভোগাড্রোর সূত্র থেকে? ভি সমানুপাতিক n, স্থির কি যখন পি ও টি স্থির, বা ভি সমান সমান কে এন বা ভি বাই এন ইকুয়াল টু কে, অতএব ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু ভি টু বাই এন টু ইকুয়াল টু ভি থ্রি বাই এন থ্রি ইকুয়াল টু কে। একই রকম সূত্র আমরা পেয়ে গেলাম, স্ক্রিনশট দিয়ে তুলে নাও এটা, বা পরে তোমরা বাসায় করে ফেলবা। দেখো এই টপিক্সটা কিন্তু তোমাদের ফিজিক্সেও আছে, এই টপিকস গুলা কিন্তু ফিজিক্সেও আছে। তোমরা এই কেমিস্ট্রির এই অধ্যায় করবা মানে তোমাদের ফিজিক্সের একটা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা গেল আমার অ্যাভোগাড্রোর সূত্র, এই অ্যাভোগাড্রোর সূত্র গেল। তাহলে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র আমরা পড়লাম। বয়েলের সূত্রের 3টা গ্রাফ পড়লাম, বয়েলের সূত্রে কিছু গাণিতিক প্রবলেম করলাম, চার্লসের সূত্র থেকে করলাম, চার্লসের সূত্রে গ্রাফ করলাম, গাণিতিক প্রবলেম করলাম। তার আগে আমরা করলাম আমাদের বায়ুমণ্ডলের স্তর সমূহ। এখন আমরা এই বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র, মানে আমাদের পরিবেশ রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে সূত্রটা পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, যেটা সেটা করব এখন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি। শ্রাবন্তী রায় বসু, থ্যাংক ইউ শ্রাবন্তী রায় বসুকে, আমার শ্রদ্ধাভাজন বান্ধবী। যেহেতু ক্লাসে দেখলাম যে আছে, আর যদি থাকো তাহলে তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি অন্তত ক্লাস আমাদের এখানে একটু উঁকি মারছো। আচ্ছা, এখন আমরা আলোচনা করব আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, যেটাকে পিভি ইকুয়াল টু এনআরটি বা বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সমন্বয় সমীকরণ, এইটা আমরা করব আজকে। এখন দেখো তাহলে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সমন্বয় সমীকরণ এটা করব। তাহলে আমরা যেমন বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র করছিলাম, একইভাবে আমরা অ্যাভোগাড্রোর সমন্বয় সমীকরণটা আমরা দুটো সমন্বয়ের মধ্যে ইনক্লুড করতে পারলে আমার সূত্রটা হয়ে যাবে। তাহলে লেখো তোমরা যে বয়েলের সূত্র থেকে পাই, বয়েলের সূত্র থেকে পাই ভি সমানুপাতিক 1/p যখন
টি স্থির, চার্লসের সমীকরণ থেকে পাই, চার্লসের সূত্র থেকে পাই ভি সমানুপাতিক টি যখন টি স্থির, অ্যাভোগাড্রোর সমন্বয়, অ্যাভোগাড্রোর সূত্র থেকে পাই ভি সমানুপাতিক, এই কলম দিয়ে লিখলাম এন যখন পি ও টি স্থির। আচ্ছা, এক্ষেত্রে তোমরা এক্ষেত্রে এন স্থির দিতে পারো, এন স্থির, কিন্তু যখন সবগুলো পরিবর্তনশীল অর্থাৎ বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সমন্বয় সমীকরণ অর্থাৎ সবগুলো যখন পরিবর্তনশীল, যখন পি টি এন সবগুলো রাশি পরিবর্তনশীল, তখন সূত্রগুলো সমন্বয় থেকে তখন পরিবর্তনশীল, তখন সূত্রগুলো সমন্বয় থেকে পাই ভি সমানুপাতিক 1/p গুণ টি গুণ এন, বা ভি সমান সমান কে ইন্টু 1/p গুণ টি গুণ এন, বা ভি সমান সমান পিভি সমান সমান কে টি এন, পিভি ইকুয়াল টু এন কে টি। আচ্ছা, এখন পিভি ইকুয়াল টু এন আর টি, কে ইকুয়াল টু আর, কেউ ধ্রুবক, দেখ এখানে কে একটি ধ্রুবক, কে একটি সমানুপাতিক ধ্রুবক, আর কে ইকুয়াল টু আর, এখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক, যাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, যাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। এই আর মানটা নিতে হবে, কারণ এখানে কে একটা ধ্রুবক এবং আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক, যাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। এই সার্বজনীন গ্যাস ধ্রুবকদের আমরা আর এর মানগুলো বসাবো। আর এর তিনটা মান আছে, অ্যাকচুয়ালি এসআই একক বা সিস্টেম ইন্টারন্যাশনাল, একটা আছে লিটার এটিএম একক, আর একটা আছে আমাদের সিজিএস একক। এই তিনটা আর এর মান আমরা আগামী দিন দেখবা, এই আর এর তিনটা মান বাস্তবায়ন করা শিখবো। তাহলে এইটা হলো আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ, খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ এটা। এবং তোমাদের অ্যাডমিশনের জন্য এখান থেকে 100% একটা বা দুইটা প্রশ্ন থাকবে, 100% অ্যাডমিশনের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ 100%। স্যার দেখা না হোক, অনলাইনে পাই, মিস ইউ, থ্যাংক ইউ আমার শ্রদ্ধাভাজন ইমরান স্যারকে, থ্যাংক ইউ স্যার। অবশ্যই আপনার অনুপ্রেরণা, আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি যে কমেন্টস করছেন আমি খুব খুশি হয়েছি। আমাদের ইকবাল স্যার আমার অনেক শ্রদ্ধাভাজন স্যার, তার কাছ থেকে আমি আমার লাইফের অনেক কিছু শিখছি, কারণ তার সাথে আমি অনেক বছর কাটাইছি। স্যারকে থ্যাংক ইউ। তাহলে দেখো তোমরা সবাই যে পিভি ইকুয়াল টু এনআরটি, খেয়াল করো যে আমাদের এই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, পরে তুলে ফেলবা, বা এখন তুললে তো খুব ভালো। আচ্ছা, তোমাদের আগামী দিনের কাজ থাকবে, আজকে আমরা এই লাইভ ক্লাস শেষ করে দেব, তার আগে তোমাদের আগামী দিনের কাজ হলো পিভি ইকুয়াল টু এন আর টি সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো দেখবা। গাণিতিক সমস্যা এস টিপি আর এস এ টিপি দেখবা। এই টপিকস গুলো আমরা আগামী দিন আলোচনা করব, আগামী দিন আরো বেশি। তারপর আর এর মান, আর ইকুয়াল টু আর এর মান তিনটে, একটা সিজিএস একক,
সিজিএস, সিজিএস, এসআই আর লিটার, এটিএম একক, এই তিনটা এককে আর এর মান আমরা করব আগামী দিন। তা আজকে যারা আমার শেষ পর্যন্ত আমার সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও তোমাদেরকে স্যালুট যে তোমরা একটা পুরো ক্লাস করছো। বিশ্বাস করি যে আজকের ক্লাসে তোমাদের সামান্য সমস্যা থাকার কথা না, আর যদি বা থাকে তাহলে তোমরা আগামী দিন সমস্যাগুলো লিখে আমাকে বলবা বা আমাকে ফোন করে বলবা যে স্যার আমরা এই টপিকসটা বুঝতে পারিনি, আমি তোমাদের বলে দেব। তোমাদেরকে আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, সাথে থাকো।